শুভ সকাল। ব্যবসা শিক্ষা শাখার দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের অনলাইন ক্লাসে আমি মালাপাল স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো। ছুটির আগে আমি পড়াচ্ছিলাম ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ যোগাযোগ অধ্যায়। ইতিমধ্যে যোগাযোগ অধ্যায়ের বেশ কিছু প্রশ্ন কিন্তু পড়া হয়েছে। এই যোগাযোগ অধ্যায় পড়তে যে আমরা এটা বুঝেছি যে যোগাযোগ কাকে বলে, ব্যবসায়ী যোগাযোগটা আসলে কি, কত রকম ভাবে যোগাযোগটা সংগঠিত হতে পারে, বা যোগাযোগের যে পুরো যোগাযোগ প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা আসলে কেমন ভাবে সম্পাদন হয়, এগুলো আমরা জেনেছি। আর আজকে যেটা জানবো সেটা হচ্ছে যোগাযোগের প্রতিবন্ধকতা। অর্থাৎ এই যে বিভিন্ন রকম যোগাযোগ নিয়ে আমরা আলোচনা করছি, এই বিভিন্ন রকম যোগাযোগ করতে গেলে কিন্তু আমরা কিছু বাধার সম্মুখীন হই, সেটাকেই আমরা প্রতিবন্ধকতা বলি। তো এই বাধাগুলো আবার উতরাতে পারলে কিন্তু সেক্ষেত্রে উত্তম যোগাযোগটা একজনের সাথে আরেকজনের সংগঠিত হওয়ার সম্ভাবনাটা থাকে। তাহলে আজকে আমরা জানবো যোগাযোগের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো আসলে কি। যোগাযোগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা বা বাধাগুলোর মধ্যে প্রথমে আছে দেখো সাংগঠনিক প্রতিবন্ধকতা। সাংগঠনিক প্রতিবন্ধকতা বলতে আমরা বুঝবো যে একটা প্রতিষ্ঠানে যে সংগঠন বা সাংগঠনিক কাঠামো থাকে, সেই কাঠামোর মধ্যে কিছু স্তর থাকে, সেই স্তরের মধ্যে বেশ কিছু বাধা যোগাযোগের ক্ষেত্রে সংগঠিত হয় বা প্রতিবন্ধকতা দেখা দেয়, সেগুলোকে আমরা সাধারণত সাংগঠনিক প্রতিবন্ধকতা বলে থাকি। এখন এই সাংগঠনিক প্রতিবন্ধকতা আবার বিভিন্ন রকম কিন্তু হতে পারে। এই সাংগঠনিক প্রতিবন্ধকতা যেমন এরকম হতে পারে যে নেতিবাচক সাংগঠনিক পরিবেশ। নেতিবাচক সাংগঠনিক পরিবেশটা কি? প্রত্যেকটা সংগঠন বা সংগঠন কাঠামোতে একটা পরিবেশ কিন্তু উপলব্ধি করা যায় বা পরিবেশ বর্তমান থাকে। সেটা এমন যে কোনো প্রতিষ্ঠান তার চাহিদা মতো বা তার সুবিধা মতো কিন্তু সংগঠন কাঠামোটা বেছে নেয়। এই সংগঠন কাঠামো বেছে নেওয়ার ক্ষেত্রে বা সংগঠন কাঠামোর মধ্যে যদি স্তরে অনেক বেশি স্তর থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক স্তরের এত বেশি যোগাযোগ ফলপ্রসূ করার ক্ষেত্রে নেতিবাচক কিছু পরিস্থিতির সৃষ্টি হয়। অর্থাৎ এই যে নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি হওয়া, এটা কিন্তু যোগাযোগের ক্ষেত্রে একটা বাধা। অর্থাৎ এতগুলো স্তর, অর্থাৎ উচ্চ স্তর থেকে নিম্ন স্তর বা নিম্ন স্তর থেকে উচ্চ স্তর এখানে পৌঁছাতে অনেকগুলো ধাপ যদি পার হতে হয়, সেক্ষেত্রে কিন্তু তথ্যের মধ্যে বিভিন্ন সংযোজন বিয়োজনের সংগঠিত হতে পারে। ফলে প্রেরক এবং প্রাপকের কাছে যে তথ্যটা প্রাপকের কাছে যে তথ্যটা প্রেরণ করবে, সেক্ষেত্রে বিভিন্ন রকম বাধা সৃষ্টি হতে পারে। এটাকে নেতিবাচক সাংগঠনিক পরিবেশ আমরা বলে থাকবো। এই সাংগঠনিক প্রতিবন্ধকতা আরেকটা দেখো পয়েন্ট, সেটা হচ্ছে সুষ্ঠু নিয়ম নীতির অভাব। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যদি যোগাযোগের ক্ষেত্রে সুষ্ঠু নিয়ম নীতি না থাকে, সেক্ষেত্রে কিন্তু যোগাযোগটা সুন্দরভাবে সম্পাদন করা সম্ভব হয় না। অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেমন সব নিয়ম নীতিগুলো স্পষ্ট থাকে, যোগাযোগ পদ্ধতিটা বা প্রক্রিয়াটা কেমন হবে সেটারও নিয়ম নীতি কিন্তু স্পষ্ট থাকতে হবে। যদি সুষ্ঠু নিয়ম নীতির অভাব হয়, সেক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগটা কিন্তু সুষ্ঠুভাবে সম্পাদিত হতে পারে না। এই সাংগঠনিক প্রতিবন্ধকতার আরেকটা পয়েন্ট হচ্ছে জটিল সাংগঠনিক কাঠামো। এই যে সাংগঠনিক কাঠামোটা আমি আগে বললাম যে একটা প্রতিষ্ঠান তার চাহিদা বা সুবিধা মতো সংগঠন কাঠামো কিন্তু বেছে নেয় বা পছন্দ করে। তো এই সংগঠন কাঠামোটা যদি প্রতিষ্ঠানের ক্ষেত্রে জটিল হয়, সাংগঠনিক কাঠামোটা যদি জটিল হয়, সেক্ষেত্রে কিন্তু
উচ্চ স্তর বা নিম্ন স্তরের সাথে যে যোগাযোগ বা নিম্ন স্তরের সাথে মধ্য স্তর বা উচ্চ স্তরের যে যোগাযোগ সেটা সুষ্ঠুভাবে কিন্তু সম্পাদিত হতে পারে না, অর্থাৎ বাধাগ্রস্ত হয়। সেক্ষেত্রেও কিন্তু সাংগঠনিক প্রতিবন্ধকতা যোগাযোগের ক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধকতারই সৃষ্টি করে। এরপর আরেকটা পয়েন্ট দেখো, বৈষম্য। বৈষম্যটা কি? সেটা হচ্ছে যে সবসময়ই প্রতিষ্ঠানের উচ্চ স্তর এবং নিম্ন স্তরের মধ্যে একটা ভাব থাকে যে উচ্চ স্তর সবসময় মনে করে যে আমরা উচ্চ স্তরে অধিষ্ঠিত, সুতরাং তাদের মধ্যে যদি বৈষম্যের সৃষ্টি হয় উচ্চ স্তর এবং নিম্ন স্তরের মধ্যে পদমর্যাদাগত বিভিন্ন যদি বৈষম্যের সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু যোগাযোগটা অত বেশি ফলপ্রসূ হয় না। অর্থাৎ তারা নিম্ন স্তর উচ্চ স্তরের সাথে যেমন যোগাযোগ করতে আগ্রহী হয় না, উচ্চ স্তর আবার কোনো কোনো সময় নিম্ন স্তরের সাথে যোগাযোগটা স্থাপন করতেও অত বেশি আগ্রহী হয় না। ফলে এই উভয় পক্ষের অবহেলার কারণে কিন্তু এই যে বা বৈষম্যের কারণে এই যোগাযোগের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। আরেকটা দেখো, এই সাংগঠনিক প্রতিবন্ধকতার আরেকটা পয়েন্ট হচ্ছে ঊর্ধ্বতন অধস্তনের মাঝে নেতিবাচক সম্পর্ক। অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অধীনস্থ কর্মচারীদের মধ্যে যদি নেতিবাচক সম্পর্ক থাকে সেক্ষেত্রে কিন্তু যোগাযোগটা ফলপ্রসূ হয় না, অর্থাৎ যোগাযোগ বাধাগ্রস্ত হয়। তো ঊর্ধ্বস্তরের কর্মকর্তা এবং অধস্তনদের মধ্যে যদি সম্পর্কটা ইতিবাচক হয় সেক্ষেত্রে কিন্তু যোগাযোগটা ফলপ্রসূ হতে বাধ্য। কিন্তু এই সম্পর্ক যখনই নেতিবাচক বা নেগেটিভ হবে তখনই কিন্তু এই যোগাযোগটা আর সুষ্ঠু যোগাযোগে রূপান্তরিত হতে পারে না, সুতরাং এই যোগাযোগটা বাধাগ্রস্ত হয়। আরেকটা দেখা আছে পদমর্যাদাগত পার্থক্য। অর্থাৎ আমরা এটা বুঝেছি বা আগের পাঠ থেকে আমরা এটা জেনেছি যে সাংগঠনিক কাঠামোতে বিভিন্ন রকম স্তর থাকে, স্তরে বিভিন্ন রকম পদমর্যাদার ব্যক্তিরা কর্মরত থাকেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পদমর্যাদা এক হওয়া সত্ত্বেও সকল কর্মী সকল ধরনের একই রকমের সুবিধা কিন্তু পাচ্ছে না। তাদের মধ্যে বেতন বৈষম্য রয়েছে, তাদের মধ্যে সুযোগ সুবিধার বৈষম্য রয়েছে, ফলে কর্মীদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়। ফলে এই যে পদমর্যাদাগত যে পার্থক্য, এই পার্থক্যের কারণেই তারা সুষ্ঠুভাবে যোগাযোগটা করতে এগিয়ে আসে না। ফলে কিন্তু যোগাযোগে বাধা সৃষ্টি হয় বা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। আরেকটা পয়েন্ট দেখো, সাংগঠনিক প্রতিবন্ধকতার আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে কর্তৃত্ব ও দায়িত্ব বন্টনে অসমতা। অর্থাৎ যখন ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ কর্মচারীদের উপর কর্তৃত্বটা আরোপ করবে তখন কিন্তু সাথে সাথে তাকে দায়িত্বটাও দিতে হবে। অর্থাৎ দায়িত্ব এবং কর্তৃত্ব দুটো সমানভাবে যদি অর্পণ করা হয় সেক্ষেত্রে কিন্তু একজন কর্মী কাজ করতে অনেক বেশি সুবিধা ভোগ করে বা অনেক বেশি সচেষ্ট হয়। কিন্তু কর্তৃত্ব ও দায়িত্বের মধ্যে যদি অসমতা থাকে বা ভারসাম্যহীনতা থাকে সেক্ষেত্রে কিন্তু কর্মচারীরা কাজ করতে অত বেশি সচেষ্ট হয় না বা স্বতঃপ্রণোদিত হয়ে এগিয়ে আসে না। হয় তারা স্বেচ্ছাচারী হয়ে ওঠে অথবা তারা কাজে অবহেলা করে। তাই যখন ঊর্ধ্বতন কর্মকর্তা অধীনস্থদের কার্যভার অর্পণ করবে তখন কিন্তু কর্তৃত্ব এবং দায়িত্বের মধ্যে যে সমতা সেটা সঠিকভাবে তারা পাচ্ছে কিনা সেটাও খেয়াল করতে হবে। তাহলে এই কর্তৃত্ব এবং দায়িত্ব বন্টনের অসমতার কারণেও কিন্তু এই সাংগঠনিক যোগাযোগের সাংগঠনিক প্রতিবন্ধকতা কিন্তু সৃষ্টি হয়। এই গেল দেখো সাংগঠনিক প্রতিবন্ধকতা। এরপরে দ্বিতীয়টা আছে দেখো ব্যক্তিগত প্রতিবন্ধকতা। তাহলে যোগাযোগের ক্ষেত্রে সাংগঠনিক প্রতিবন্ধকতা যেমন বাধা সৃষ্টি করে, কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিবন্ধকতাও কিন্তু যোগাযোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। তাহলে ব্যক্তিগত প্রতিবন্ধকতাগুলো কি সেগুলো এবার জেনে নিই। প্রথমে দেখো এরকম যে ব্যক্তিত্বের পার্থক্য, এক ব্যক্তি থেকে আর এক ব্যক্তি বা ভিন্ন ভিন্ন ব্যক্তি এর মধ্যে তাদের ব্যক্তিত্বের পার্থক্য কিন্তু থেকেই যায়।
অর্থাৎ একটা প্রতিষ্ঠানে কিন্তু অনেক মানসিকতার কর্মী কাজ করে, তাদের মধ্যে কিন্তু কিছু ধ্যান ধারণা বা বৈশিষ্ট্য আছে যা একজন থেকে আরেকজনের ভেতর আলাদা কিছু বৈশিষ্ট্য থেকে যায়। তো এই বৈশিষ্ট্যের পার্থক্যের কারণে কিন্তু তারা একজন আরেকজনের সাথে যোগাযোগ করে উঠতে পারে না। অর্থাৎ মানসিকতার ভিন্নতার কারণে একজন যোগাযোগে আগ্রহী হলেও হয়তো আরেকজন ওইভাবে স্বতঃপ্রণোদিতভাবে এগিয়ে আসে না। ফলে এই ব্যক্তিত্বের পার্থক্যের কারণে কিন্তু যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ব্যক্তিগত প্রতিবন্ধকতার আরেকটা পয়েন্ট হচ্ছে প্রত্যক্ষগত পার্থক্য। প্রত্যক্ষগত পার্থক্য বলতে আমরা এটা বুঝবো যে দেখা, শোনা বা বোঝার যে পার্থক্যটা, অর্থাৎ এক একজন ব্যক্তির কিন্তু কোনো কিছু দেখা, বোঝা বা ব্যাখ্যা করা এগুলোর মধ্যে ভিন্নতা দেখা দেয়। সবাই একই ধরনের জিনিস দেখলেও যে সবাই একই রকম ভাবে সেটা বুঝতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে তেমনটা কিন্তু নয়। তাহলে এই প্রত্যক্ষগত পার্থক্যের কারণেও কিন্তু এই যে যোগাযোগের ভিন্নতা দেখা দেয়। কারণ একই জিনিস যদি 25 জনকে এক জায়গায় বসিয়ে যদি একই জিনিস বলে দেওয়া যায় এবং যোগাযোগে আর একজনকে জানানোর কথা বলা হয়, তাহলে কিন্তু এরকম দেখা যাবে যে একজনের বোঝাটা এক এক রকম হয়েছে, শোনাটা এক এক রকম হয়েছে, এবং তারা যাকে যে আবার সেই তথ্যটা বোঝাচ্ছে তখন কিন্তু সেই তথ্য বোঝানোর ক্ষেত্রে কিন্তু ভিন্নতা দেখা দেয়। ফলে সেক্ষেত্রেও কিন্তু যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আরেকটা পয়েন্ট দেখো, অবিশ্বাস ও সন্দেহ। কর্মীদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একজন আরেকজনকে মধ্যে সেই বিশ্বাসের বন্ধনটা সৃষ্টি হয় না। ফলে যখন অবিশ্বাস সেখানে থাকে, পাশাপাশি কিন্তু সন্দেহ প্রবণতাটাও বৃদ্ধি পায়। অবিশ্বাস এবং সন্দেহ প্রবণতা যখন থাকবে কর্মীদের মধ্যে, তখন কিন্তু কর্মীদের মধ্যে যোগাযোগের কাজটা সুন্দরভাবে সম্পাদিত হতে পারে না, ফলে যোগাযোগ বাধাগ্রস্ত হয়। এরপর আরেকটা আছে দেখো, অমনোযোগিতা। অর্থাৎ কর্মীদের মধ্যে সবাই যে মনোযোগী তা কিন্তু নয়, কিছু কিছু কর্মী আছে তাদের বিভিন্ন কারণে তারা অমনোযোগী হয়ে থাকে। তাহলে এই অমনোযোগিতার কারণে তারা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য সঠিকভাবে শুনতে পারে না বা বুঝতে পারে না। পাশাপাশি দেখা যাচ্ছে কিছু তথ্য তাদের মনেই থাকে না। ফলে তারা যখন আরেকজন ব্যক্তির সাথে যোগাযোগটা স্থাপন করে তখন কিছু তথ্য ওখানে বাদ পড়ে যায়। ফলে এই যে অমনোযোগিতা, এটাও কিন্তু ব্যক্তিগত প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যা যোগাযোগের ক্ষেত্রে বাধা হিসাবে পরিলক্ষিত হয়। এরপর আরেকটা আছে দেখো, আবেগ অনুভূতি। তাহলে আবেগ অনুভূতি এটা কিন্তু প্রত্যেকটা মানুষের বা কর্মীদের ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এই আবেগ অনুভূতির ভিন্নতার কারণেও কিন্তু কর্মীদের মধ্যে যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এরপর দেখো, পক্ষপাতিত্ব। ব্যক্তিগত প্রতিবন্ধকতার আরেকটা হচ্ছে পক্ষপাতিত্ব। অর্থাৎ প্রতিষ্ঠানে যে বিভিন্ন পর্যায়ে কর্মীরা কাজ করছে, বিভিন্ন স্থান থেকে তারা এসে ওই প্রতিষ্ঠানে যোগদান করেছে, কিন্তু তাদের মধ্যে দেখা যাচ্ছে যে পক্ষপাতিত্বের সৃষ্টি হয়। ফলে ঊর্ধ্বতন কর্মকর্তা যখন এই পক্ষপাতগ্রস্ত হয়, তখন কিন্তু অধীনস্থ যে কর্মচারীরা থাকে তাদেরকে সঠিকভাবে তথ্য দ্বারা প্রেরণ করে না। ফলে এটাও কিন্তু যোগাযোগের একটা প্রতিবন্ধকতারই সৃষ্টি করে। এরপরে দেখো 3 নম্বর আছে ভাষাগত প্রতিবন্ধকতা। ভাষাগত প্রতিবন্ধকতা কি দেখো, আমরা এক এলাকা বা এক অঞ্চলের মানুষ, আমাদের কিন্তু বিভিন্ন ভাষায় আমরা কথা বলি। যখন আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি তখন কিন্তু অন্য অঞ্চলের লোক সেটা নাই বুঝতে পারে। ফলে এই যে ভাষাগত প্রতিবন্ধকতা কিন্তু যোগাযোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। এটা ভাষাগত প্রতিবন্ধকতার মধ্যে আছে দেখো, স্থানীয় ভাষার ব্যবহার। তাহলে স্থানীয় ভাষার ব্যবহার, যেমন আমরা সিলেট, তারপরে বান্দরবান এইসব এলাকার যদি মানুষের কথা শুনি, তাহলে
ওই এলাকার মানুষের কথা বা আঞ্চলিক কথা যেগুলো সেগুলো অন্য এলাকায় অন্য অঞ্চলে গেলে অনেকেই সেটা বুঝতে পারবে না। ফলে এই ভাষাগত প্রতিবন্ধকতার কারণেও কিন্তু যোগাযোগটা সুন্দরভাবে সম্পাদিত হয় না, অর্থাৎ বাধাগ্রস্ত হয়। আবার আরেকটা আছে দেখো মিশ্র ভাষার ব্যবহার। মিশ্র ভাষার ব্যবহার অনেকেই দেখা যাচ্ছে এরকম যে একাধিক ভাষা ব্যবহার করে কথা বলছে, অর্থাৎ বাংলা বলছে, বাংলার মধ্যে কিছু ইংরাজি বলছে, কিছু হিন্দি বলছে। এরকম যদি হয় তাহলে অপরপক্ষকে যখন তথ্যটা প্রেরণ করছে মৌখিকভাবে তখন কিন্তু প্রাপক সেই তথ্যটা সঠিকভাবে নাও বুঝতে পারে। অর্থাৎ একাধিক ভাষা যখন মিশ্রণ ঘটবে তখন কিন্তু প্রাপক সঠিকভাবে তথ্যটা বুঝতে পারবে না, ফলে এখানে যোগাযোগের ক্ষেত্রে বাধার সৃষ্টি হবে। তারপরে দেখো এই ভাষাগত প্রতিবন্ধকতা আরেকটা হচ্ছে অপ্রচলিত শব্দের ব্যবহার। অপ্রচলিত কিছু শব্দ আছে যেটা অনেক আগে দেখা যাচ্ছে এটা ব্যবহার করা হতো, কিন্তু এখন আস্তে আস্তে আধুনিকতার ছোঁয়ায় কথা বা সেই শব্দগুলো অর্থগুলো বা শব্দের উচ্চারণগুলো একটু পরিবর্তন হয়েছে। ফলে দেখা যাচ্ছে যে কেউ যদি সেই হাতকর ভাষাগুলো ওইভাবে অপ্রচলিত যে শব্দগুলো আছে সেগুলো যদি ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু প্রাপক সেই কথাগুলো সঠিকভাবে বুঝতে পারবে না, ফলে তাদের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। যেমন ধরো আমরা এখন বলি ব্যবসায়ী, এটা আগে এরকম বলা হতো বা এটার এরকম শব্দ আছে যে বনেদি। এখন যদি কেউ বলে বনেদি তাহলে অনেকেই বুঝতে পারবে না যে এটা ব্যবসায়ীকে বোঝাচ্ছে, ফলে কিন্তু যোগাযোগের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতারই সৃষ্টি হচ্ছে। তারপর আছে দেখো সাংকেতিক ভাষার ব্যবহার। অনেক সময় আমরা সাংকেতিক ভাষার ব্যবহারের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে চাই, যেটা লিখিত না, যেটা মৌখিক না, আকার ইঙ্গিতে বা ইশারার মাধ্যমে আমরা সেটা বোঝানোর চেষ্টা করি। তো এটাকেই সাধারণত যে সাংকেতিক ভাষা বলা হয়ে থাকে, বা ইশারা ইঙ্গিতের মাধ্যমে তথ্য আদান প্রদান করা হয় মাঝে মাঝে। সেক্ষেত্রে দেখা যাবে যে অনেকেই এই যে সাংকেতিক ভাষাটা বুঝতে পারছে না, ফলে কিন্তু যোগাযোগটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। আবার আরেকটা দেখো আছে ভাষাগত প্রতিবন্ধকতার মধ্যে ভাষাগত ভিন্নতা। যেহেতু এখন কিন্তু ব্যবসায়িক কার্যক্রমটা শুধুমাত্র দেশের মধ্যেই স্থায়ী তা না, এটা কিন্তু বিদেশের সাথেও বিভিন্ন সময় ব্যবসা বাণিজ্য সংগঠিত হয়ে থাকে। তাহলে এই ভাষাগত ভিন্নতার কারণেও কিন্তু প্রতিবন্ধকতা, যোগাযোগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সেটা এমন দেখো যে যখন বিদেশের সাথে আমরা যোগাযোগ করতে যাই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ভাষাটা আমরা বুঝতে পারছি না, ফলে এখানে দোভাষী ব্যবহার করতে হচ্ছে বা সহযোগিতা আমাদের দিতে হচ্ছে। ফলে ওই দোভাষী যখন কথাটাকে পরিবর্তন করে বা রূপান্তর করে আমাদের ভাষায় নিয়ে আসছে বা আমাদের ভাষাকে রূপান্তর করে বিদেশি ভাষায় নিয়ে যাচ্ছে, তখন কিন্তু কিছু সমস্যা এখানে থেকে যায়, কিছু তথ্যের কিন্তু ভুল উপস্থাপন হয়ে যেতে পারে, ফলে এক্ষেত্রে কিন্তু যোগাযোগের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এই গেল দেখো ভাষাগত প্রতিবন্ধকতা। এই তিনটা প্রতিবন্ধকতার বাইরেও আরেকটা প্রতিবন্ধকতার আমরা সম্মুখীন হয়ে থাকি, সেটা হচ্ছে অন্যান্য প্রতিবন্ধকতা। এই অন্যান্য প্রতিবন্ধকতার মধ্যে আছে যেমন দেখো তথ্য ভারাক্রান্ত অবস্থা, অর্থাৎ একই সময়ে যদি প্রেরক একাধিক তথ্য প্রাপকের নিকট পাঠায় তখন কিন্তু প্রাপক অতগুলো তথ্য একসাথে পেয়ে কোনটা গুরুত্ব বেশি কোনটা গুরুত্ব কম এটা বিবেচনা না করে হয়তো কোনো তথ্যই খেয়াল করে না, অথবা কম গুরুত্বপূর্ণ তথ্যটাকে খেয়াল করলো, বেশি গুরুত্বপূর্ণ তথ্যটাকে ফেলে রাখলো। এভাবে কিন্তু যোগাযোগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আবার আরেকটা হতে পারে যে ত্রুটিপূর্ণ প্রকাশ, অর্থাৎ যদি এই যে যোগাযোগের ক্ষেত্রে ত্রুটিপূর্ণ যোগাযোগ সম্পূর্ণ হয়, অর্থাৎ প্রেরক যখন প্রাপকের কাছে তথ্যটা প্রেরণ করছে তখন যদি সেটাতে কোনো ভুলভ্রান্তি থেকে যায় সেক্ষেত্রে কিন্তু যোগাযোগের ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি হয় বা
ভুল তথ্য প্রেরকের নিকট পৌঁছায়, ফলে তার অর্থটাও কিন্তু ভিন্ন হয়ে যায়। তারপরে আছে দেখো লাল ফিতার দৌরত্ব। এখন লাল ফিতার দৌরত্ব বলতে আমরা বুঝবো যে কোনো তথ্যকে নথিভুক্ত করে দিনের পর দিন ফেলে রাখা, যেটাকে আমরা লাল ফিতার দৌরত্ব বলে থাকি। অর্থাৎ এই যে লাল ফিতার দৌরত্বের কারণে একটা যোগাযোগ যদি 15 দিনে সংগঠিত হতে পারে, সেটা দেখা যাচ্ছে সময়টা অনেক বেশি ব্যয় হয়ে যাচ্ছে, ফলে যোগাযোগটা আগে যতটা গুরুত্বপূর্ণ থাকে অনেক বেশি সময় ক্ষেপণের ফলে সেই যোগাযোগটার গুরুত্ব কিন্তু কমতে থাকে। ফলে নির্দিষ্ট সময়ে যোগাযোগ করতে না পারার কারণে অনেক প্রতিযোগিতায় কিন্তু প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে পারে না, ফলে এই যে যোগাযোগের প্রতিবন্ধকতা এটাও কিন্তু ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি বিফলতার সম্মুখীন করতে পারে। আবার আরেকটা দেখো অন্যান্য প্রতিবন্ধকতা, তার মধ্যে আছে আংশিক যোগাযোগ। অর্থাৎ প্রেরক যখন প্রাপকের কাছে তথ্য প্রেরণ করছে তখন দেখা যাচ্ছে পুরো তথ্যটা না পাঠিয়ে আংশিক বা অংশ বিশেষ লিখে বা মুখে বললো, বাকিটা সে সম্পূর্ণই করলো না। ফলে কিন্তু প্রেরক সেই তথ্যটা সুন্দরভাবে বুঝতে পারছে না, ফলে সঠিক সময়ে তার যে কাজটা করার কথা ছিল সেটা হয়তো করতে পারছে না, ফলে কিন্তু যোগাযোগে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। আর আরেকটা এরকম হতে পারে পরিবর্তনের প্রতি নেতিবাচক মনোভাব। পরিবর্তনের প্রতি নেতিবাচক মনোভাবটা কি? সেটা হচ্ছে যে এখন আধুনিক যুগ, প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের ফলে নতুন নতুন ভাবে আমরা সুবিধা ভোগ করছি, কিন্তু অনেকেই আছে যারা এই পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারে না বা এই পরিবর্তনকে তারা নেতিবাচক হিসাবে আখ্যায়িত করে। এই যে নতুন নতুন যে পরিবর্তনটা সেটা যদি মেনে নিতে না পারে তাহলে কিন্তু তারা যোগাযোগে আগ্রহী হয় না, ফলে যোগাযোগ কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। এই যে এই যোগাযোগ অসম্পূর্ণ থেকে যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি লোকসানের সম্মুখীন হতে হচ্ছে, তারপরে ব্যক্তিগত সম্পর্কটা নষ্ট হচ্ছে, এরকম বিভিন্ন সমস্যার কিন্তু সম্মুখীন হয়ে থাকি আমরা। তাহলে এই দেখো যোগাযোগের প্রতিবন্ধকতা, এই 4টা পয়েন্টস আজকে আলোচনা করলাম। এই 4টা পয়েন্টসের মধ্যে থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন হতে পারে। তাহলে এই 4টা প্রশ্ন পয়েন্ট আমার মনে হয় যে অনেক বেশি সহজ, যদি তোমরা একটু বাসায় মনোযোগ দিয়ে পড়ো তাহলে আর তেমন কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না। তাহলে আজ এ পর্যন্তই। আগামী রবিবার আবার তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাই।